আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের মাস্টার্স ফাইনাল ইয়ার MBA ইন ম্যানেজমেন্ট বিভাগের অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আমার কথাগুলি অত্যন্ত মনোযোগ ও গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবা। আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যানেজমেন্ট থট বা ব্যবস্থাপনা চিন্তাধারা। এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স বা বিষয়। অনেকের কাছে এটি অনেক কঠিন বলে মনে হয়। আমি অত্যন্ত সহজ ভাষায় সেটিকে উপস্থাপন করার চেষ্টা করব এবং যাতে তোমাদের কোনো বুঝতে সমস্যা সৃষ্টি না হয়। আমি এই কোর্স বা বিষয়টিকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথমত, চ্যাপ্টারগুলোর নাম আমি বলবো। দ্বিতীয়ত, আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটির নাম বলবো। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর নাম বলবো যেগুলি পরীক্ষার জন্য সবার পড়তে হয়। চতুর্থত, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ব্যবস্থাপনা চিন্তাধারা বা ম্যানেজমেন্ট থট এই কোর্স বা বিষয়টির অধ্যায়গুলোর নাম বলবো। প্রথম অধ্যায় বা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার উৎপত্তি ও উন্নয়ন। দ্বিতীয় অধ্যায়, কন্ট্রিবিউশন অফ F.W. টেইলর অ্যান্ড হেনরি ফেওল টু ম্যানেজমেন্ট থট, ব্যবস্থাপনা চিন্তাধারা উন্নয়নে F.W. টেইলর ও হেনরি ফেওলের অবদান। তৃতীয় অধ্যায়, কন্ট্রিবিউশন টু বিহেভিয়ারাল সায়েন্টিস্ট, ব্যবস্থাপনা উন্নয়নে আচরণ বিজ্ঞানীদের অবদান। চতুর্থ অধ্যায়, কন্ট্রিবিউশন অফ সিস্টেম সায়েন্টিস্ট, সিস্টেম বিজ্ঞানীদের অবদান। পঞ্চম অধ্যায়, ডিফারেন্ট স্কুলস অফ ম্যানেজমেন্ট থট, ব্যবস্থাপনা চিন্তাধারা বিভিন্ন স্কুলসমূহ। ষষ্ঠ অধ্যায়, ম্যানেজমেন্ট স্টাইল ইন দ্য ইউকে, দ্য USA, জাপান অ্যান্ড ইন্ডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি। সপ্তম অধ্যায়, ম্যানেজমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড পজিশন অফ বাংলাদেশ, উন্নয়নশীল দেশে ব্যবস্থাপনা পদ্ধতি এবং বাংলাদেশের অবস্থান। এই মোট 7টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় আমি মোটামুটি আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের নামটি হচ্ছে কন্ট্রিবিউশন অফ F.W. টেইলর অ্যান্ড হেনরি ফেওল টু ম্যানেজমেন্ট থট, ব্যবস্থাপনা চিন্তাধারা উন্নয়নে F.W. টেইলর ও হেনরি ফেওলের অবদান। তৃতীয় যে বিষয়টি ছিল, আমি কোশ্চেনগুলির বা প্রশ্নগুলোর নাম বলবো যে প্রশ্নগুলো চূড়ান্ত পরীক্ষায় তোমাদের পড়তে হবে এবং পড়ার জন্য আমি বলবো
অর্থাৎ আমি পূর্বেও বলেছিলাম তোমাদেরকে মেইন বই পড়তে হবে। মেইন বই বা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত যে বই আছে সে বইগুলি অবশ্যই প্রয়োজন, নতুবা তোমাদের মেধা হ্রাস পাবে, শিক্ষার মানও কমে যাবে। তাই আমি কোশ্চেনগুলি একে একে বলছি, কী ধরনের কোশ্চেন এই অধ্যায়ে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে বা এই অধ্যায়ের মধ্যে কি কি কোশ্চেন রয়েছে তার মোটামুটি একটি সংক্ষিপ্ত বিবরণী আমি প্রকাশ করছি। প্রথমত, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি বা হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা করা, ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা আলোচনা করা, প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্যসমূহ, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদানসমূহ, এলিমেন্টস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, গতি নিরীক্ষা কি, হোয়াট ইজ মোশন স্টাডি, হ্যান্ডি ফেওলকে, হু ইজ হ্যান্ডি ফেওল, হ্যান্ডি ফেওলের অবদানসমূহ আলোচনা করা, কন্ট্রিবিউশন ইজ হ্যান্ডি ফেওল, ব্যবস্থাপনার সাধারণ নীতিমালা প্রণয়নে হ্যান্ডি ফেওলের অবদান, কন্ট্রিবিউশন অফ হ্যান্ডি ফেওল ইন ফর্মুলেটিং ম্যানেজমেন্ট জেনারেল পলিসি। হ্যান্ডি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলার কারণ, কজেস অফ হ্যান্ডি ফেওল ইজ কল্ড দ্য ফাদার অফ ম্যানেজমেন্ট থট। আমলাতন্ত্র কি, হোয়াট ইজ বিউরোক্রেসি, আমলাতন্ত্র উন্নয়নে ম্যাক্স ওয়েবারের অবদান, কন্ট্রিবিউশন অফ ম্যাক্স ওয়েবার টু দ্য ডেভেলপমেন্ট অফ বিউরোক্রেসি। আমলাতন্ত্রের ভালো দিকগুলি আলোচনা করা, পজিটিভ অ্যাসপেক্ট অফ বিউরোক্রেসি। আমলাতন্ত্রের খারাপ দিকগুলি আলোচনা করা, নেগেটিভ অ্যাসপেক্ট অফ বিউরোক্রেসি। আমলাতন্ত্রের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আলোচনা করা, ক্লাসিফিকেশন টাইপস অফ বিউরোক্রেসি। ক্লাসিক্যাল তত্ত্ব ও নিউ ক্লাসিক্যাল তত্ত্ব বলতে কি বোঝায় এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করা। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল থিওরি অ্যান্ড নিউ ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরির উপাদান, ভিত্তি বা পিলার সমূহ আলোচনা করা। নিউ ক্লাসিক্যাল তত্ত্বের উপাদানসমূহ আলোচনা করা। এইগুলি হচ্ছে এর মূল প্রশ্নগুলি। আরও অনেকগুলি কোশ্চেন রয়েছে, তবে আমি আজকে তোমাদের ক্লাসিক্যাল থিওরি এবং নিউ ক্লাসিক্যাল থিওরি এই দুটো বিষয় আলোচনা করব। এই দুটো বিষয় আলোচনা করলেই বাকি প্রশ্নগুলোর সমাধান তোমরা অতি সহজেই সেখান থেকে পেয়ে যাবা, সেটা আমি মনে করি। আমরা ক্লাসিক্যাল থিওরি এই জিনিসটা কি এটা তোমাদের জানা প্রয়োজন। ক্লাসিক্যাল থিওরি সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, সেই সময়টাকে আমরা ক্লাসিক্যাল থিওরি নামে অভিহিত করে থাকি। এই সময়ে অনেক বড় বড় ব্যবস্থাপনা চিন্তাবিদ গবেষণা করেছেন। তারা তাদের যে সকল কার্যকলাপ সম্পাদন করেছেন এবং ফলপ্রসূ হয়েছেন, সেই সকল বিজ্ঞানীদের নিয়ে ক্লাসিক্যাল থিওরি আলোচনা করে থাকে। এখন আমরা প্রথমে জানতে চাই ক্লাসিক্যাল থিওরি কি, হোয়াট ইজ ক্লাসিক্যাল থিওরি।
বা ধ্রুপদী তত্ত্ব কি? ক্লাসিক্যাল থিওরি এটা হচ্ছে একটি গতানুগতিক পদ্ধতি বা রীতি। বিভিন্ন ব্যবস্থাপনা চিন্তাবিদরা যে গতানুগতিক পদ্ধতি বা রীতি পালন করেছেন এবং প্রতিষ্ঠানে তারা সেটিকে প্রয়োগ করে সফলতা লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হ্যান্ডি ফেওল, এফ.ডব্লিউ. টেলর, কুঞ্জ এবং ওডোনাল, ম্যাক্স ওয়েবার প্রমুখ ব্যক্তিবর্গ ক্লাসিক্যাল থিওরি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ক্লাসিক্যাল থিওরিতে কি বলা হয়? ক্লাসিক্যাল থিওরিতে কর্মীদেরকে অর্থনৈতিক মানুষ হিসেবে গণ্য করা হয়। সংগঠনে নিযুক্ত কর্মীদের নিকট হতে সর্বোত্তম কার্যপদ্ধতি প্রয়োগের মাধ্যমে সার্বিক কাজ আদায় করে নেওয়ার কথা বলা হয়েছে। কর্মীদের বাহ্যিক অবস্থা পরিহার করে আভ্যন্তরীণ পরিবেশের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। কর্মীদের কাজের বিনিময়ে অর্থনৈতিক পুরস্কার প্রদানের কথা এই তত্ত্বে বলা হয়েছে এবং অর্থনৈতিক পুরস্কার প্রদান করলেই কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, এটা তারা বিশ্বাস করে এবং মনে করে। এই ক্লাসিক্যাল থিওরি এই সময়ে সাংগঠনিক ব্যাপক উন্নতি লাভ করেছে। তিনটি উপাদানের উপর ভিত্তি করে ক্লাসিক্যাল থিওরি প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমত বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, প্রশাসনিক ব্যবস্থাপনা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট। এই তিনটি বিষয় এই সময়ে বেশ প্রভাব বিস্তার করেছে এবং উন্নয়নও হয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে শিল্প কারখানায় ব্যাপক উৎপাদনের প্রয়োজন ছিল। প্রচুর মূলধনের তাদের হাতে ছিল। দক্ষ শ্রমিকের অভাব প্রতিনিয়ত তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য মূলত ক্লাসিক্যাল থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে সময়ে এফ.ডব্লিউ. টেলর, হ্যান্ডি ফেওল, কুঞ্জ ওডোনাল তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং শিল্প কারখানায় ব্যাপক অগ্রগতি সাধন করেছে। এখন আমরা আসি নিউ ক্লাসিক্যাল থিওরি। সেটা কি? বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অর্থাৎ 1920 সালের দিকে নিউ ক্লাসিক্যাল বা নব্য ধ্রুপদী তত্ত্বের সৃষ্টি হয়। নব্য ধ্রুপদী তত্ত্ব বা নিউ ক্লাসিক্যাল থিওরি কি? এই তত্ত্বে কর্মীদের সামাজিক মানুষ হিসাবে বিবেচনা করা হয় এবং সাংগঠনিক কার্য সম্পাদনে কর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য মানবিক উপাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এখানে কর্মীদেরকে তার মানবিক বিষয়গুলোর উপরে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়। শুধুমাত্র কর্মীরা অর্থের জন্য কাজ করে না, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিলে আরও ভালো কাজ তাদের মধ্যে আদায় করা যায়। এটিই ছিল তাদের মূল বক্তব্য। কারা কারা নিউ ক্লাসিক্যাল থিওরিতে অবদান রাখেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হুগো মুনস্টারবার্গ, এইচ. মাসলো, জর্জ এলটন মেও,
ক্রিস আরজিরিস, ডগলাস ম্যাকগ্রেগর তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা 3টি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেছেন নিউ ক্লাসিক্যাল থিওরিতে: হথর্ন গবেষণা বা হথর্ন স্টাডি, মানবিক সম্পর্ক ভাবধারা, হিউম্যান রিলেশন, মুভমেন্ট, আচরণ বিজ্ঞান তত্ত্ব, বিহেভিয়ারাল সায়েন্স থিওরি এ সময়ে বেশ উন্নতি লাভ করেছে। আমরা এখন ক্লাসিক্যাল থিওরি এবং নিউ ক্লাসিক্যাল থিওরি এই দুইটি বিষয় নিয়ে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। এখন ক্লাসিক্যাল থিওরিতে 4টি বিষয় বা ভিত্তির কথা বলা হয়েছে। 4 keys pillar of classical theory or elements of classical theory. ক্লাসিক্যাল থিওরি 4টি বিষয়ের কথা এখানে বলা আছে: শ্রম বিভাগ বা ডিভিশন অফ লেবার, কার্যভিত্তিক প্রক্রিয়া, ফাংশনাল প্রসেস, কাঠামো বা স্ট্রাকচার, নিয়ন্ত্রণের পরিধি বা স্প্যান অফ কন্ট্রোল। এই 4টি বিষয়ের কথা বলা আছে ক্লাসিক্যাল থিওরিতে। এখন আমাদের এই 4টি বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত জানা প্রয়োজন। শ্রম বিভাগটা কি? শ্রম বিভাগ হচ্ছে অর্থাৎ এমনভাবে কর্মকে বিভাজন করা বা ভাগ করা, অর্থাৎ যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজে অধিষ্ঠ করা। যে যে কাজের লোক বা দক্ষতা আছে তাকে সেই কাজে প্রদান করাই হচ্ছে শ্রম বিভাগ। যেমন একজন পদার্থবিজ্ঞানের লোককে যদি ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে তাকে দেওয়া হয় তাহলে সেখানে দেখা যাবে সিদ্ধান্ত গোলমাল সৃষ্টি হতে পারে। একজন ডাক্তারকে যদি ইঞ্জিনিয়ারিং কাজে দেওয়া হয় তাহলে স্বাভাবিকবশত সেই কাজটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভবপর হবে না। অর্থাৎ এখানে এটাই বলা আছে, কাজগুলি যোগ্যতা অনুযায়ী ভাগ করতে হবে এবং বিভাজন করতে হবে, তাহলেই সংগঠনের সুষ্ঠু সুন্দরভাবে চালানো সম্ভব হবে। দুই নম্বরে হচ্ছে কার্যভিত্তিক প্রক্রিয়া, ফাংশনাল প্রসেস। কার্যভিত্তিক প্রক্রিয়াকে আনুষ্ঠানিক সংগঠনের কথা এখানে বলা আছে। আনুষ্ঠানিক সংগঠন বলতে এখানে সরলরৈখিক সংগঠন অর্থাৎ সরলরৈখিক সংগঠন এবং পদস্থ কর্মী সংগঠনের কথা বলা হয়েছে। সরলরৈখিক সংগঠনটা হচ্ছে এটা কর্তৃত্বের স্তর সরাসরি উপর থেকে নিচের দিকে চলে আসবে। আর পদস্থ কর্মী সংগঠন হচ্ছে সমান্তরাল হবে সংগঠনের দায়িত্ব কর্তব্য, এটা থাকবে অনেকটা সমান্তরাল প্রকৃতির বা হরাইজন্টাল পদ্ধতি হবে। এখানে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং অর্থাৎ নিয়ন্ত্রণ হচ্ছে সর্বশেষ প্রক্রিয়া। কন্ট্রোল এমনভাবে করতে হবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা প্রতিষ্ঠানের বিধিবিধান মোতাবেক পালন করা সম্ভবপর হয়। 3 নম্বরে হচ্ছে কাঠামো বা স্ট্রাকচার। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠনের একটি স্থায়ী রূপরেখা বা পদ্ধতি প্রণয়ন করে কাঠামো এমনভাবে করতে হবে কোনো কর্মী বা ঊর্ধ্বতন কর্তা যদি অনুপস্থিত থাকে তাহলেও সেই কাজটি যেন সৃষ্টিতে কোনো বাধা সৃষ্টি না হয়। প্রতিষ্ঠানের অগ্রগতি যেন আপন ধারায় চলতে পারে, কেউ যেন সেখানে বাধা সৃষ্টি করতে না পারে। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য, কে কী কাজ করবে তা সুস্পষ্টভাবে
কাঠামোর মধ্যে লিপিবদ্ধ থাকবে। চতুর্থ বা শেষ হচ্ছে নিয়ন্ত্রণের পরিধি। একজন ব্যবস্থাপক কতজন অধস্তন কর্মীর কাজ ভালোভাবে তদারক করতে পারবেন, সেই সংখ্যাই হলো নিয়ন্ত্রণের পরিধি। ব্যবস্থাপককে তিনি যতজন লোক নিয়ন্ত্রণ করতে পারবে, ঠিক সেই পরিমাণ কর্মী তার অধীনে ন্যস্ত করতে হবে। অধিক সংখ্যক লোক যদি তাকে দেওয়া হয়, তাহলে দেখা যায় কার্যে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে। ব্যবস্থাপনা অধস্তন কর্মীর নিয়ন্ত্রণ সংখ্যা সীমিত করার কথা বলা হয়েছে। উচ্চ পর্যায়ের কর্মীদের কম নিয়ন্ত্রণ করা যায়, নিম্ন পর্যায়ের কর্মীদের বেশি সংখ্যায় নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়, এবং উচ্চ পর্যায়ের কর্মীদের ক্ষেত্রে কম সংখ্যক দেওয়ার কথা বলা আছে, যেহেতু ওদেরকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল বিষয়। কারণ আমরা একটা কথা জানি, ম্যান ইজ এ ভেরি কমপ্লেক্স বিইং। পৃথিবীর যত জটিল বস্তু আছে তার মধ্যে মানুষ হচ্ছে অন্যতম একটি জটিল প্রক্রিয়া। তাই এদেরকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তাই ব্যবস্থাপককে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞতার আলোকে তাদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে। নিউ ক্লাসিক্যাল তত্ত্বের উপাদানসমূহের কথা এখন বলবো। নিউ ক্লাসিক্যাল তত্ত্বের মধ্যেও কিছু উপাদান রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। সংগঠনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কতিপয় মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের মাধ্যমে কাজে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করে তাদেরকে অনুপ্রাণিত করার কৌশলকে প্রেরণা বলে। কথিত আছে, একটি ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায়, কিন্তু তাকে জোর করে পানি খাওয়ানো সম্ভবপর হয় না। তাই তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করতে হবে। প্রেরণা দিলে বা প্রেরণা থাকলেই সেটা করা সম্ভব হবে। প্রেরণার বিভিন্ন উপায় রয়েছে। আর্থিক প্রেরণা, অনার্থিক প্রেরণা। আর্থিক প্রেরণা হচ্ছে কর্মীদের বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, ওভারটাইম, এডুকেশন ফেসিলিটি, ছেলে মেয়েদের শিক্ষাগত ভাতা প্রদান, সেগুলি। অনার্থিক প্রেরণার মধ্যে রয়েছে মানুষকে মানুষ হিসাবে ভাবা, মানুষকে কাজের মূল্যায়ন করা, স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া। তাহলে তাদের মধ্যে আরও উৎসাহ, উদ্দীপনা বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে তত্ত্বাবধানের নীতি। সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য কার্যকর তত্ত্বাবধান